হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে প্রথমে ডিসকাস করবো যে এবারে যে WBCS এক্সিকিউটিভ প্রিলিমস যেটা হলো 22শে আগস্ট, তো সেটার অ্যাপ্রক্সিমেট কাট অফ কত যেতে পারে। দেখো, অ্যাপ্রক্সিমেট কাট অফ কত যেতে পারে এটা আমি তো বলতে পারবো না, বাস একটা প্রেডিকশন করতে পারি। আবার সেই প্রেডিকশনটা যে সঠিক হবে সেটারও গ্যারেন্টি দিতে পারবো না। তো মোস্ট প্রবাবলি আমি যে কাট অফটা হতে পারে সেটা বলবো উইথ লজিক, আর আমরা তার সাথে একটু কোয়েশ্চেনটা অ্যানালিসিস করবো। তো সেই বেসিসে হচ্ছে কাট অফটা কত হতে পারে সেটা দেখবো। এটা প্রথমে একটু আমরা ডিসকাস করবো। আর তারপর অনেকেই WBCS মেইনস এক্সাম দিতে চলেছ, তো তাদের জন্য ছোট ছোট কিছু টিপস রয়েছে, সেটা আমরা পরে গিয়ে ডিসকাস করবো, মানে এই ভিডিওতে। ওকে ওকে তো চলো আমরা কোয়েশ্চেনটা অ্যানালিসিস করি। প্রথমে আমি যে কোয়েশ্চেনের রেসপেক্টে বলছি সেটা হচ্ছে এ সিরিজ যেটা রয়েছে এই প্রিলিমসে, যে এই সিরিজটা রয়েছে তার রেসপেক্টে আমি দাগ নাম্বার ওয়াইজ বলছি। তো প্রথমে একটা বিষয় বলি যে কোয়েশ্চেন খুব কঠিন, খুব সোজা বিষয়টা না, মোটামুটি ছিল। মানে কিছু পোর্শন সোজা ছিল, কিছু পোর্শন একটু ভাবা ছিল, কিছু পোর্শন তোমার কনসেপ্ট লাগবে। তো মোটামুটি ভালো খারাপ সেটা তো পারফরমেন্স বলবে। যাই হোক, তো এই সিরিজ সেটা নিয়ে আমি বলছি। ফার্স্টে হচ্ছে 1 থেকে 25 অব্দি ইংলিশ ছিল। তো ইংলিশের কোয়েশ্চেনগুলো ভোক্যাব বেসিসে ছিল, ঠিক আছে। তো ভোক্যাব বেসিসে ছিল, এখানে যা যা আনসার পিএসসি প্রোভাইড করেছে সেটা একদম ঠিকঠাকই প্রোভাইড করেছে। তো এই প্রসঙ্গে তোমাদের একটা বিষয় বলি, একটা ছোট টিপস প্রথমে দিয়ে রাখি যে যেহেতু দেখছো আমরা প্রিভিয়াসে দেখছিলাম যে প্রিভিয়াস পেপারগুলো, সেখানে দেখছিলাম যে ফ্রেজাল ভার্বস, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো ওগুলো ওগুলো রিপিট হচ্ছে। বাট এবারে বেসিক্যালি একটা ফ্রেজাল ভার্ব রেখেছিল, আর তোমার এখানে এমফাসাইজ করেছে, যেটা জোর দিয়েছে সেটা কিসের উপর জোর দিয়েছে, সেটা হচ্ছে ভোক্যাবসের উপর। তো তোমরা অনেকে এসপি, বক্সি, পিকে দের সাথে পড়ছো, ওগুলো আনডাউটেডলি একদম ভালো বই। আর স্পেসিফিক্যালি আমি যদি তোমাদের বলি যে আমি তোমাদের বলবো যে ভোক্যাবটাকে বাড়ানোর জন্য তোমরা এই বইটা দেখতে পারো। এই বইটা আমি তোমাদের স্ক্রিনে শো করিয়ে দিচ্ছি, এই বইটা দেখতে পারো, ঠিক আছে। ওকে, এই বইটা দেখো তোমাদের স্ক্রিনেও শো হবে, এখন ছবিটা অ্যাটাচ করে দেবো। তো এটা কি বলতো, এটা ভোক্যাবের জন্য ভালো। তোমরা যদি প্রত্যেক দিন একটা টপিকের উপর কিছুটা পড়ে রাখলে, প্রত্যেক দিনই যদি করে রাখো, ওই একটা টপিক করে নিজের খাতায় নোট ডাউন করে রাখো, তোমাদের ভোক্যাবটাও বাড়বে। অ্যান্ড বিভিন্ন এক্সাম যে কোয়েশ্চেন প্যাটার্ন একটু যদি ডেপথেও দেয়, সেখানে একটা খুব সাহায্য পাবে তোমরা। ওকে, তো যাই হোক, আমরা অ্যানালাইজ করছিলাম, তো অ্যানালাইসিসটা করি। ইংলিশ মোটামুটি ভালো কোয়েশ্চেন, আবার সেটা আমরা ইউজ করছি কোয়েশ্চেন, সরি, এটা আমরা ইউজ করা উচিত নয়। ওকে, তো 25-এর মধ্যে কেউ যদি 10-12 করে আসো, মরতে না, মোটামুটি ভালো আর কি, ভালো জায়গায় আছো। তো ইংলিশে যে আনসারগুলো পিএসসি প্রোভাইড করেছে আনসার কিতে, একদম ঠিক। এবারে আসছি আমরা, আচ্ছা সায়েন্স পোর্শনটা বলি। সায়েন্স পোর্শনে পিএসসি যে আনসারগুলো প্রোভাইড করেছে সেটা হচ্ছে একদম ঠিক, লজিক্যালি একদম ঠিক। তো ইংলিশ পোর্শন আর সায়েন্স পোর্শন নিয়ে কোনো ডাউট নেই। তবে একটা বিষয় যে সায়েন্স পোর্শনে তথাকথিত যেরকম এমসিকিউ করলে হয়ে যেত, এবারে আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে একটু কনসেপ্ট লাগবে। তো তোমাদেরকে কি করতে হবে, এমসিকিউ তো করছো প্র্যাকটিস, ঠিক আছে, বাট সেলফ স্টাডিজটা করতে হবে। সেলফ স্টাডিজের জন্য তোমাকে বই পড়তে হবে। অ্যান্ড বই তো আমি বলছি সেটা হচ্ছে 2022-এ যারা প্রিলিমস দেবে, মেইনস দেবে 2022 নেক্সট যে এক্সামগুলো দেবে, তাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যে কি কি বই তোমরা দেখতে পারো, পড়তে পারো, তোমাদের সেলফ স্টাডিজের জন্য উপকার হবে। ওকে, এমসিকিউ প্র্যাকটিস ভালো, বাট শুধু এমসিকিউ দিয়ে তো হবে না, তোমাকে সেলফ স্টাডিজ করতে হবে, কনসেপ্ট নিতে হবে। ওকে, তো এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। বাট এখন আমরা যেহেতু অ্যানালাইজ করছি, তো চলো তাহলে সায়েন্সের পোর্শনটা সব আনসারগুলো ঠিকই দিয়েছে পিএসসি। ওকে, পিএসসি আনসার কিতে 5 থেকে 6টা ডেফিনাইট ভুল ছিল, সেগুলো কি কি সেটা মোটামুটি তোমাদেরকে বলছি যতগুলো চোখে পড়ছে। সেটা একটা হচ্ছে, দেখো ওই সবুজ সাথীতে একটা প্রশ্ন ছিল যে এক্ষেত্রে বাইসাইকেল কোন ক্লাস থেকে কোন ক্লাসে দেওয়া হয়। পিএসসি ওখানে 11-12 করেছে মার্ক, বাট অ্যাকচুয়ালি গুগলেও আমরা যদি সার্চ করি, উইকিপিডিয়াতেও যদি সার্চ করি, সেখানে আমরা দেখতে পাবো, বা একটা যে সার্কুলার রয়েছে সেখানেই দেখতে পাবো যে
এই সাইকেলটা, এই যে বাইসাইকেল, সেটা ক্লাস 9 টু ক্লাস 12 দেওয়া হয়। সুতরাং এই আনসারটা ডেফিনেটলি ভুল দিয়েছে পিএসসি। ওকে, নেক্সট হচ্ছে কন্যাশ্রীটা অপশন সি করেছে আনসার, তো এটা অপশন ডি হবে, কারণ ওখানে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। যদি সম্ভব হয় আমি সেই পেজটা তোমাদের এখানে অ্যাটাচ করে দেবো। ওকে, দুটো গেল। 3 নম্বর এটা হচ্ছে নেক্সট সেটা হচ্ছে ওই ভারতকে কি বলা হয়েছে। দেখো, ভারতকে এটা অপশন এ হবে, কারণ এটা স্পষ্টভাবেই বলা আছে যে ইউনিয়ন অফ স্টেটস। ঠিক আছে, এটা যেমন পিএসসি ভুল করেছে। আরেকটা যেটা খুব বাজে ভুল আনসার কিতে করেছে পিএসসি, যে 18 নম্বর আর্টিকেল, সংবিধানের 18 নম্বর আর্টিকেলে কি রয়েছে, পিএসসি ওখানে আনসার করেছে স্বাধীনতা, রাইট টু ফ্রিডম, বাট ওটা তো নয়, রাইট টু ইকুয়ালিটি। 14 থেকে 18 নম্বর আর্টিকেল তোমাকে কি বলছে, যে রাইট টু ইকুয়ালিটি। তো এখানে অবভিয়াসলি ওটা ডেফিনেট ভুল একটা। 51 দাগে রয়েছে চিপকো আন্দোলন ড্যাশ হিসেবে পরিচিত। অপশন দেওয়া রয়েছে নারীবাদী আন্দোলন, উপজাতীয় আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, জাতীয়বাদ আন্দোলন। তো পিএসসি আনসার দিচ্ছে যে নারীবাদী আন্দোলন, কারণ ওখানে একটা যদি আমরা গুগলে সার্চ করি বা উইকিতে সার্চ করি, সেখানে ইকো ফেমিনিস্ট এই টার্মটা ইউজ করা আছে। কিন্তু এই কন্ট্রোভার্সি থাকবে, বাট জেনারেলি এটা কি হয়, এটা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে যায়, একটা ট্রাইবালের মধ্যে ছড়িয়ে যায়। তো এইটা যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো এটা উপজাতীয় আন্দোলনই, নারীবাদী আন্দোলন থেকে বেশি প্রেফার করবো উপজাতীয় আন্দোলন। আশা করছি পিএসসি যদি একটা রিভাইজড আনসার কি দেয়, তাহলে বোধ হয় ভালো হয়। তাহলে অনেকে, কারণ 5-6টা নাম্বার যেন অনেকটা ম্যাটার করছে, 5-6টা এক একটা নাম্বারই যেখানে ম্যাটার করে, সেখানে 5-6 নাম্বার তো অবভিয়াসলি ম্যাটার করবেন। যারা এক্সপিরিয়েন্স তাদের তো প্যানিক হওয়ার একটা ব্যাপার চলে আসে। তো তোমাদেরকে বলছি প্যানিক হয়েও না, ঠিক আছে। যেগুলো নিয়ে তোমাদের ডাউট আছে তোমরা মেল করতে পারো উইদিন, দেখো পিএসসি কি স্টেপ নেয়, তো উইদিন 4 or 5 days তোমরা এখানে মেল করতে পারো, যে এই এগুলো আর কি চ্যালেঞ্জ করতে পারো। ওকে, যেগুলো ডেফিনেট ভুল। আরেকটা যেটা বলছি, যেটা আমার মনে হচ্ছে, পার্সোনালি আমার মনে হচ্ছে, রিজনিংয়ের ক্ষেত্রে, দুটো রিজনিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি। অবভিয়াসলি আমি দাগ নাম্বারটা মেনশন করে দিচ্ছি। ওই সিরিজ এর 199 এর যে রিজনিংটা দিয়েছে, যে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়। তো এখানে পিএসসি যে আনসারটা নিয়েছে সেটার সাথে আমি একমত হতে পারছি না, কারণ এখানে পিএসসি বলেছে অপশন ডি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, বাট এই যে ভেন ডায়াগ্রাম রিলেটেড যে রিজনিং গুলো থাকে, বা এই টাইপের যে রিজনিং গুলো থাকে, সেখানে আমরা কোয়েশ্চেন কি দেওয়া আছে তার রেসপেক্টে আনসার করি। আনসার অনেক কিছুই হতে পারে, সত্যি অনেক কিছুই হতে পারে, অনেক রিয়েল ফ্যাক্টস হতে পারে, বাট কোনটা কোয়েশ্চেনের সাথে যাচ্ছে তার বেসিসে রিজনিংটা হয়। তো এখানে আমার যেটা মনে হয়েছে, যে অপশন সি, ধূমপান ক্যান্সারের দিকে এগিয়ে দিতে পারে, এটা রাইট আনসার মনে হয়েছে আমার। আর আরেকটা রিজনিং ছিল, সেটা হচ্ছে এই যে সব ছাত্ররাই প্রতিভাবান নয়, এটা আমার যত মনে হয়েছে, যতদূর সেটা অপশন সিটা মনে হয়েছে, 182 দাগ। ওকে, সেটা আমার অপশন সিটা মনে হয়েছে, যে অনেক ছাত্রই প্রতিভাবান। ঠিক আছে, সব ছাত্ররাই প্রতিভাবান নয়, এখান থেকে আমি কি এটা কনক্লুড করতে পারি যে অনেক ছাত্রই প্রতিভাবান নয়? বাট আমি এটা বলতে পারি যে সব ছাত্রই প্রতিভাবান নয়, কিন্তু অনেক ছাত্রই তো প্রতিভাবান। এরপর এটা আমার পার্সোনালি মনে হয়েছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মোটামুটি এগুলো ভুল যেটা দেখলাম। ওকে, আচ্ছা, তো এই বেসিসে দেখতে গেলে আমরা যদি একটু কাউন্ট করি, আর তাহলে কাট অফ কি হতে পারে সেটা বলবো। তার আগে আরেকটা বিষয় বলে রাখি, এই হচ্ছে কোয়েশনে কি কি ভুল রয়েছে, বা কি কি একটা আমরা পেলাম, একটা লজিক পেয়েছি, যে লজিক মানে দিলাম আর কি, যে কাট অফটা ডিসকাস করার জন্য কিছু তো লজিক দরকার। আরেকটা বিষয় আমি যেটা বারবার বলছি, যে কাট অফ তো আমি বলতে পারি না, কারণ আমি জানি না কাট অফ যেটা বেরোবে আর কি, কাট অফ যেটা দেবে পিএসসি, যেটা বলবে সেটার সাথে আমার প্রেডিকশনটা মিলতে পারে, নাও পারে, তো দায়িত্ব নিয়ে কিছু বলতে পারবো না এক্ষেত্রে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে কাট অফের যে কিছু বেসিসে হয়, তো কাট অফটা তো কি বেসিসে হয়? প্রথমত কতজনকে পিএসসি কল করবে তার বেসিসে, ভ্যাকেন্সি যেরকম থাকবে তার বেসিসে হবে। ওকে,
দ্বিতীয়ত যারা পরীক্ষা দিচ্ছে ওভারঅল, আমি 10 জনের দেখলাম, 12 জনের দিলাম, 200 জন দেখলাম, 500 জন দেখলাম, ব্যাস তার বেশিতে আমি একটা প্রেডিকশন দিয়ে দিলাম, এরকম করলে তো হবে না। ওভারঅল আমাকে দেখতে হবে যে, এটা আমি তো জানি না, ওভারঅল দেখতে হবে যে কতজন মানে মার্কসটা কিরকম উঠছে, ঠিক আছে, আর পিএসসি কতজনকে কল করছে, এই সব বিভিন্ন এরকম অনেক বিষয় আছে যার বেসিসে কাট অফটা ডিসাইড হবে। তো কোয়েশ্চেন অ্যানালাইজ করে এবং এই যে বিষয়গুলো সেগুলোকে অ্যানালাইজ করে এটুকু বলতে পারি যে জেনারেলি কাট অফটা আনরিজার্ভ বলছে আর কি, যে কাট অফ সেটা মোটামুটি এটুকু বলতে পারি, যারা 112+ করেছো তারা মেইনসের প্রিপারেশনটা নাও, ওকে। আর যারা 100 থেকে 110-এর মধ্যে রয়েছে, 105 থেকে 110-এর মধ্যে রয়েছে, তারাও মেইনসের প্রিপারেশন নাও, কারণ মেইনসের প্রিপারেশন যদি তুমি নিতে শুরু করো তাহলে সেটা কিন্তু বৃথা যাবে না, পরে গিয়েও তোমার কাজে লাগবে। সবসময় একটা বিষয় বলা হয় যে প্রিলিমস কোয়ালিফাই করতে গেলে তুমি তোমার টার্গেটটা এমন রাখো যেন তুমি মেইনসটা কোয়ালিফাই করছো, মানে তুমি প্রিপারেশন এমনভাবে নাও যে তোমার টার্গেট হচ্ছে মেইনস, তাহলে তুমি প্রিলিমসটা কোয়ালিফাই হয়ে যাবে, ওকে। তো যারা পরীক্ষা যেমনই হোক, ওকে, প্যানিক করো না, যা রেজাল্ট হবে দেখা যাবে, ওকে। আর যাদের হয়তো কাট অফ ক্লিয়ার হবে না, আমি চাই সবারই হয়ে যা, আর যাদের কাট অফ ক্লিয়ার হবে না তারা নেক্সট যে প্রিলিমসটা তার জন্য প্রিপারেশন নাও, ওকে। আর এখন হচ্ছে মেন্সের জন্য প্রিপারেশন নাও। তো আলটিমেটলি আমি যেটা বললাম আবার জিস্ট করে বলে দিচ্ছি যে এগুলো অ্যানালাইজ করে যেটা দেখলাম, আমার মনে হচ্ছে আমি ভুল হতে পারি, ওকে, যেটা দেখলাম সেটা হচ্ছে জেনারেলি কাট অফটা এবার হয়তো 112+ হতে পারে, 112 থেকে 117 এরকম হতে পারে, ওকে। তো প্রিপারেশনও যারা 105 থেকে 110 পেয়েছো তারাও মোটামুটি প্রিপারেশন নাও, ওকে, কারণ চান্স রয়েছে, ওকে। হ্যাঁ, আর যারা মেইনসে এক্সাম দেবে তাদের জন্য কিছু টিপস রয়েছে, যেমন ধরো এখানে ডেসক্রিপটিভ পেপার তো রয়েছে, বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পেপারগুলো রয়েছে। তো এখানে একটা বিষয় প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং কি? প্রেসি রাইটিং হচ্ছে তোমাকে ধরো একটা প্যাসেজ দেওয়া আছে, তো সাপোজ ওখানে 90টা ওয়ার্ডস আছে, তুমি ওয়ার্ড কাউন্ট করবে, 90টা ওয়ার্ডস আছে। এবার প্রেসির ক্ষেত্রে কি হয়, আমাদের 1/3 ওয়ার্ডটা লিখতে হয়, যদি একটু বেশি হয়েছে তখন নেগেটিভ হওয়ার চান্স রয়েছে। তো সাপোজ 90টা যদি থাকে তার 1/3 কি হবে, 30টা ওয়ার্ডের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো এই যে পার্টিকুলারলি আমরা ভাবছি যে খাতায় প্রেসে লিখে দেবো 30টা ওয়ার্ড, ব্যাস না, 30টা ওয়ার্ডে লিখছো ঠিক আছে, ম্যাক্সিমাম 30টা ওয়ার্ড, ওকে। তো কিন্তু বিষয়টা হচ্ছে ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে তোমাকে প্রেসের জন্য আলাদা করে একটা শিট দেওয়া হবে, যেটা বলে প্রেস শিট, ওকে। তো এই শিটে তোমাকে প্রেসেটা লিখতে হবে। তো ওখানে ওয়ার্ড কাউন্ট করা, যিনি এক্সামিনার পরীক্ষক, উনি যাতে ওয়ার্ডটা কাউন্ট করতে পারেন সুবিধে হয় সেজন্য কি করা থাকে, একটা প্যাটার্ন করা থাকে, তোমরা দেখবে ওখানে বক্স করা আছে। বক্স কিরকম, সাপোজ এটা একটা রো, তারপরে একটা রো, এরকমভাবে রোগুলো আছে হরাইজন্টালি, অনুভূমিকভাবে, ঠিক আছে, রোগুলো আছে। এইবারে রোগুলোতে আছে, সাপোজ আমি প্রথম রো এর কথা যদি ভাবি, সেখানে আবার পার্টিশন করা আছে, এখানে একটা, তারপরে একটা একটা একটা, এইভাবে হচ্ছে ভাগ করা আছে, খোপ কাটা আছে। তো প্রথম যেটা আছে ওখানে 5টা খোপ কাটা আছে, পরের লাইনে আবার 5টা খোপ। এই যে প্রথমে 5টা যে খোপ রয়েছে পাশে লেখা আছে যে 5 বলে, নেক্সট পরের যে 5টা খোপ তার পাশে 10 লেখা আছে, কারণ 5-এর পর 10, এই 5-5-5-5 করে অ্যাড হবে। তো তুমি কি করবে, সাপোজ তুমি একটা সেন্টেন্স লিখছো যে আই এম রাইটিং দিস লেটার, আবার বলছে আই অ্যাম রাইটিং দিস লেটার, তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এই যে খোপ আই লিখলাম, একটা ওয়ার্ড হলো, নেক্সট পরের খোপটা, পরে গ্যাপ দেবো না। আমরা যখন নাম লিখি কি করি, সাপোজ আমি আমার নাম লিখছি সঞ্চারী, দেন একটা গ্যাপ দিলাম, দেন আমার টাইটেল লিখছি সঞ্চারী, একটা গ্যাপ দিলাম, দেন লিখছি দাস, ওকে। বাট এক্ষেত্রে আমরা কি করবো বলতো, কাউন্টিং এর সুবিধার জন্য এক্ষেত্রে না মাঝখানে কোনো গ্যাপ দেব না। বিষয়টা আমি আবার বলছি কি, আই অ্যাম রাইটিং দিস লেটার হলো, তাহলে ফুল স্টপ। পরীক্ষক বুঝবেন কি করে আমি কোথায় ফুল স্টপ দিচ্ছি, এই যে তুমি কি লিখলে, আই অ্যাম রাইটিং দিস লেটার, লেটার লিখলে, লেটারের পরে ওই একই ঘরেই তুমি ফুল স্টপটা দিয়ে দাও। কি বললাম, লেটার লিখে নিলে ফুল স্টপ, ব্যাস, এই একটা খোপ, লেটার লিখলে ফুল স্টপ, ওকে হলো। নেক্সট আবার যখন তুমি আরো একটা সেন্টেন্স লিখছো, দিস লেটার মাস্ট বি কোডেড অ্যাজ দিস,
তো আমি সাপোজ একটা সেন্টেন্স বলছি, আর কিছুই না। তো এখানে তাহলে আই অ্যাম রাইটিং দিস লেটার, তারপরে ফুল স্টপ, আই এম রাইটিং দিস টু হোম, টু হোম। তাহলে এরকম ভাবে আমরা যখন কাউন্ট করে করে লিখছি, মানে যখন লিখছি সেটা যাতে কাউন্টিংয়ে সুবিধা হয়, ওই জন্য এই ক্ষোভটা রাখা আছে। ওকে, তাহলে তোমাদের আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো যে প্রেসিটা লেখার জন্য তোমরা একটা আলাদা করে শিট, একটা পেপার পাবে। ওকে, আচ্ছা, এই গেল প্রেসি রাইটিং। এইবারে আসি লেটার রাইটিং এর ব্যাপারে। দেখো, লেটার রাইটিং আমরা যখন করি, সে বাংলাতে হোক বা ইংলিশে হোক, সেখানে আমরা লিখি না ইতি। তো সেক্ষেত্রে আমরা নিজেদের নামটা মেনশন করি ইতি। সাপোজ আমি লেটার লিখছি ইতি সঞ্চারী। এখন তোমরা এটা জানো যে নিজের নামটা মেনশন করতে নেই। তো তোমরা হয়তো ভাবছো অনেকেই যে নিজের নামটা মেনশন করবো না, তাহলে আমার নাম সঞ্চারী, আমি সঞ্চারী লিখবো না। আমি সাপোজ কোনো একটা নাম নিয়ে নিলাম যে রিমা নামটা লিখে দিলাম। দেখো, এখন পরীক্ষক তো জানে না তোমার নাম রিমা না তোমার নাম আরো অন্য কিছু। পরীক্ষকের মনে হতেই পারে যে হ্যাঁ, ওটা তোমার নাম। তো কোনো নাম আমরা লিখবো না, আমরা কি লিখবো XYZ। যদি ইংলিশ লিখি, ইংলিশের রাইটিংটা হয়, লেটার রাইটিং হয়, তাহলে লিখবো XYZ। বাংলাতে যদি হয় সেখানে লিখে দেবো ক খ গ, এক্স্যাক্টলি ওই জিনিসটাই, ক খ গ, XYZ ক খ গ, ওরকম। তাহলে এটা হলো সেকেন্ড টিপস। আরেকটা যেটা বিষয়, সাপোজ কোনো রচনা লিখছো, প্রবন্ধ লিখছো, অ্যাকচুয়ালি হ্যাঁ প্রবন্ধ লিখছো, সেক্ষেত্রে একটা তথাকথিত বিষয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কিছু কোর্স আমরা মাথার মধ্যে, হ্যাঁ ভালো কোর্স আমরা মাথার মধ্যে রেখেছি, কিছু কমন কোর্সও হতে পারে, কিছু আনকমন কোর্স হতে পারে, মোটামুটি ভালো কিছু কোর্স আমি পড়ে গেছি, কোর্ট। ওকে, তো এই কোর্সগুলো পড়ে গেছি। উদ্ধৃতি, বিভিন্ন লেখক, বিভিন্ন কবি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অন্যান্য কবি, অন্যান্য লেখকদের কোর্স বা উদ্ধৃতি আমি পড়ে গেছি এবং সেটাকে কোড আনকোড করে কোটেশনের মধ্যে আমি লিখে দিলাম। এরপর তুমি যে লিখছো কোনো একটা প্রবন্ধের শুরুতে, সেই একই জিনিস আরেকজন পরীক্ষার্থী বা আরেকজন যে অ্যাসপিরেন্ট, তিনি যে একই প্রসেসে লিখছেন না, তার গ্যারেন্টি কি তুমি দিতে পারবে? পারবে না। তো আমাদের জেনারেলি কনসেপ্ট এটা হয়ে গেছে যে প্রবন্ধ শুরু করছি মানে একটা ভালো কোটেশন দিয়ে দেবো, অ্যান্ড তারপর কি করছি যে ওই কোটেশনটাকে আমরা এক্সপ্লেইন করছি, কোটেশনটাকে ধরে আমরা এগোচ্ছি। এর থেকে বেটার কি হবে বলো তো? তুমি নিজের মতো করে ভূমিকাটা লেখো। ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো লেখার ক্ষেত্রে ভূমিকাটা ইম্পর্টেন্ট। কারণ ওই ভূমিকাটি পড়েই কোনো পরীক্ষক বুঝবেন যে আপকামিং তার যে বডি পোর্শনটা রয়েছে সেটা কিরকম সে লিখেছে। অ্যান্ড কনক্লুশনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, বাট ভূমিকাটা একটু বেশি ভালো জোর দেবে। অ্যান্ড কনক্লুশনের ক্ষেত্রে আমরা কি করবো, কনক্লুশনের ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে বা একটা পজিটিভ ওয়ে, যাতে আমরা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারি, পজিটিভ ওয়ে একটা দেখাতে পারি, সেই জিনিসটাকে আমরা এমফাসাইজ করবো কনক্লুশনে। আর ভূমিকাটা একটু সুন্দর করে লিখবো। আর যেটা বলছিলাম কনক্লুশনের কথা, সেটা হচ্ছে আরেকটা যেটা বলছিলাম উদ্ধৃতির কথা, কোটেশনের কথা, সেটা হচ্ছে আমরা কোটেশনটা না যদি প্রথমে না দিয়ে মধ্যখানে মানে এক্সাক্ট মিডিল আমি বলছি না, তুমি লিখতে লিখতে মনে হলো একটা কোটেশন দিয়ে দিই, ব্যাস সেইখানে তুমি ইউজ করো, তাহলে দেখবে লেখার মধ্যে একটা অন্যদের থেকে একটা ডিফারেন্স চলে আসছে। তো একটু এই বিষয়গুলো একটু ম্যাটার করে। ওকে, এই গেল 3 নম্বর টিপ। আচ্ছা, 4 নম্বর টিপ যেটা, সেটা হচ্ছে যখন আমরা ক্লাস 9, 10 বা 11, 12 মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, এক্সাম দিতাম, বোর্ড এক্সামগুলো দিয়েছিলাম, স্কুল লাইফের সেই প্রথম বোর্ড এক্সাম, ক্লাস 10, ক্লাস 12, তো সেখানে পার্সোনালি আমিও এই কাজটা করেছি যে দেখো কোনো একটা হেডিং দিলাম বা সাব হেডিং দিলাম, আন্ডারলাইন করছি, ঠিক আছে, এটা সবাই করি, বাট স্পেসিফিক্যালি আমি পার্সোনালি এটা করেছি, সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড যেটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, একটা যদি আমি ডেফিনিশনও কিছু লিখি, সেখানে যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, সেটা আমি এখনো করি, যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আন্ডারলাইন করে দিই, যাতে ওই ওয়ার্ডগুলো পরীক্ষকের চোখে পড়ে। তো এটা খুব একটা ভালো জিনিস। কি বললাম, যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আন্ডারলাইন করে দিই। হ্যাঁ, তোমরা আন্ডারলাইন অনেকেই করো, ঠিক আছে, ভালো কথা, যারা করো ভালো কথা, যারা করো না তারা একটু করে দিও, তাহলে কি হবে, পরীক্ষকের চোখে ওই যে ওয়ার্ডগুলো, ওগুলো দৃষ্টি আকর্ষণ করবেন। ইম্পর্টেন্ট ওয়ার্ড সবই দাগিয়ে দিও না আবার। ওকে, আর হ্যাঁ, তবে কি আমি একদম পুরো খাতা কমপ্লিট করার পর তারপর দাগাবো না। যখনই তুমি একটা ডেফিনেশন লিখছো, সাপোজ জলবায়ু কাকে বলে, কোনো স্থানে
কমপক্ষে 35 বছরের আবহাওয়ার গড় হিসেবকে জলবায়ু বলা হয়। তাহলে এই যে 35 বছর, কমপক্ষে 35 বছর, দাগ দিলাম, ইম্পর্টেন্ট ওয়ার্ড, দাগ দিলাম। কিন্তু একেবারে পরীক্ষা দেওয়ার পরে, খাতা কমপ্লিট হওয়ার পর আমি ইম্পর্টেন্ট ওয়ার্ড খুঁজছি কোথায় দাগ দেবো, এটা করো না। যখন লিখছো এটা ইম্পর্টেন্ট মনে হলো দাগিয়ে দাও, ব্যাস এইভাবে, তাহলে তোমার বেশি টাইম ওখানে যাবে না। আশা করছি ক্লিয়ার। তো এই টিপসগুলো রইলো। আর সবাই একদম কোনো চিন্তা করো না, পরীক্ষা ভালো হবে, এখন কনসিস্টেন্সি রাখো, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, যাতে আরও অনেকের উপকার হতে পারে। আর যেটা বলছিলাম যে ডাব্লিউবিসিএস প্রিলিমস, আপকামিং এক্সাম, প্রিলিমস হোক মেইনস হোক, আপকামিং এক্সামসের জন্য বুক লিস্ট, কী কী বই তোমরা পড়তে পারো সেটা জন্য আলাদা করে ভিডিও করবো। আর ক্লাসেস তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেল থেকে দেওয়া হচ্ছে। কম্পিটিটিভ এক্সাম শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, টেট বিভিন্ন এক্সাম, সিজিএল, সিএইচএসএল, টেট বিভিন্ন এক্সাম, ডাব্লিউবিসিএস আছে, ডাব্লিউবিপি। তো এই এক্সামগুলোর জন্য ক্লাসটি প্রোভাইড করা হচ্ছে, তোমরা এখানে চ্যানেল প্লে লিস্টে চেক করতে পারো। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।